হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু SOE 11 অ্যান্ড 12। আমি তোমাদের শ্রীতমা ম্যাম। আজকে চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য লাস্ট 1 মান্থ তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেটারই স্ট্র্যাটেজি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা অনেকেই এখন খুব চিন্তায় আছো, যেহেতু আর একটা মাস বাকি রয়েছে, পরীক্ষা একদম দরজায় এসে কড়া নাড়ছে, তো বুঝতে পারছো না যে কিভাবে কম্পিউটার সায়েন্স পড়বে। হয়তো কেউ সিলেবাস পুরোটাই কমপ্লিট করে ফেলেছো, আবার কেউ হয়তো এখনও অর্ধেক সিলেবাস কমপ্লিট করেছো, বা কেউ হয়তো এখনও সিলেবাস কমপ্লিটই করতে পারোনি। তো প্রত্যেকের জন্যই কিন্তু ভিডিওটা ইকুয়ালি ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের ভিডিওটা যারা পুরোপুরিভাবে দেখবে, আমি গ্যারান্টি দিচ্ছি তারা কম্পিউটার সায়েন্স নিয়ে কিন্তু আর কোনোরকম কোনো চিন্তা তোমাদের করতেই হবে না। তোমরা খুব ভালোভাবে কিন্তু এই লাস্ট একটা মাস পড়ে কম্পিউটার সায়েন্সে খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো আমরা শুরু করি যে তোমরা কিভাবে প্রিপারেশান করবে। তো দেখো, প্রথমে আমরা এক্সাম প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করি। তো এক্সাম প্যাটার্ন এতদিনে তোমরা মোটামুটি সবাই জেনে গেছো, আমি আর খুব বেশি ডিটেলসে বলবো না। শুধু কী পার্ট থেকে আমাদের কোয়েশ্চেন আসে এবং কত নম্বরের কোয়েশ্চেন আসে সেটাই আমি একবার ডিফাইন করে দেন আমরা কিভাবে পড়বো সেটা বলবো। তো আমাদের টোটাল 35 মার্কসের এক্সাম হবে, যেখানে 35খানা কোয়েশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্কস করে থাকবে। টোটাল 35খানা কোয়েশ্চেন থাকবে। সেই 35খানা কোয়েশ্চেনের মধ্যে 3টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3। দেখো, ইউনিট 1-এ আমাদের সব থেকে বেশি মার্কস আসবে। ইউনিট 1 থেকে আমাদের টোটাল 15 মার্কস আসবে। ইউনিট 1 থেকে টোটাল 15টা কোয়েশ্চেন আসবে এবং সেই 15টা কোয়েশ্চেন তোমাদের সলভ করতে হবে। ইউনিট 2 থেকে তোমাদের 10 মার্কস আসবে এবং ইউনিট 3 থেকে তোমাদের 10 মার্কস আসবে। এবারে ইউনিট 1-এ আমাদের কি পড়তে হবে? ইউনিট 1-এ আমাদের পড়তে হবে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন পড়তে হবে। যেখানে বেসিক কম্পিউটারের হিস্ট্রি পাবে তোমরা, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, তারপরে কম্পিউটারের বিভিন্ন ধরনের কম্পিউটার আমাদের রয়েছে, সেই কম্পিউটারের কি কাজ, তারপরে জেনারেশন অফ কম্পিউটার, এই জিনিসগুলো পাবে। তারপর নাম্বার সিস্টেম পাবে, বুলিয়ান অ্যালজেব্রা পাবে এবং সফটওয়্যারের বেশ কিছু পার্ট কিন্তু তোমরা এই চ্যাপ্টারের মধ্যে, এই পুরো ইউনিটের মধ্যে, নট অনলি চ্যাপ্টার, এই পুরো ইউনিটের মধ্যে তোমরা পাবে। আর তারপর ইউনিট 2-তে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস। আর লাস্ট ইউনিট থেকে তোমরা পাবে সি প্রোগ্রামিং। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল এক্সাম প্যাটার্ন। তো এক্সাম প্যাটার্ন আমরা মোটামুটি জেনে গেছি। এইবার আমরা কিভাবে পড়বো সেটা একটু আলোচনা করে নিই। দেখো, এখানে 30, 20, 10 এরকমভাবে দেওয়া আছে। নিশ্চয়ই বুঝতে পারলে না যে এটা মানে কি বোঝাচ্ছে। তো চলো একটু এক্সপ্লেন করি। দেখো, আমরা যদি ভাবি আজকে 13th of August আর তোমাদের এক্সাম ঠিক 13th of September, তো মোট আমাদের কাছে 30 দিন মতো সময় রয়েছে হাতে। তো এই 30 দিনকে আমরা দুটো পার্টে ডিভাইড করেছি, একটা হচ্ছে 20 ডেজ আর একটা হচ্ছে 10 ডেজ। এই 20 ডেজে আমরা কি করব এবং এই 10 ডেজে আমরা কি করব সেটাই আমরা এখন খুব ভালোভাবে বুঝবো। প্রথম যে 20 ডেজ আমরা ভাগ করেছি, সেই 20 ডেজে আমরা প্রত্যেকটা ইউনিট ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করব। কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার না করো তাহলে কিন্তু এমসিকিউ সলভ করা যায় না। তুমি ব্রড কোশ্চেন তাও তুমি লিখতে পারবে, কিন্তু এমসিকিউ সলভ করার জন্য তোমাকে কনসেপ্ট কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এবার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই কারণে আমি একটু বেশি দিন রেখেছি এবং লাস্ট 10 ডেজে আমরা কি করব সেটাও আস্তে আস্তে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো চলো, প্রথম 20 ডেজে আমরা কি করব সেটা একটু বলে দিই। প্রথম 20 ডেজে আমরা তো বললাম, প্রথম 20 ডেজে আমরা কি করব, আমরা শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করব। যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে ধরে ধরে পুরো আগে ভালো করে পড়ে নেব, যাতে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো কিভাবে পড়বো, দেখো আমি একটা প্ল্যান মতো দিয়ে দিয়েছি। তোমাদের যে এই প্ল্যানটাই ফলো করতে হবে তা কিন্তু নয়, আমি শুধু একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি যে তোমরা এইভাবে কিন্তু পুরো জিনিসটাকে পড়তে পারো, যাতে করে তোমাদের পুরো ব্যাপারটা খুব ইজিলি তোমরা জিনিসটাকে কমপ্লিট করে নিতে পারো। পরীক্ষার আগে যাতে কোনো রকম কোনো হেডেক না তোমাদের থাকে, তোমরা পুরো সিলেবাসটা যাতে এই
অল্প সময়ের মধ্যেও কভার করে নিতে পারো, সেটার জন্য আমি একটা ছোটো মতো প্ল্যান এখানে দিয়েছি। দেখো প্রথম আমরা যেটা করব, আমরা ডে 1 থেকেই পড়া শুরু করব। এমন কিন্তু করবে না যে প্রথম দিন পড়লাম ভাল লাগছে না দ্বিতীয় দিন ছেড়ে দিলাম, এইভাবে কিন্তু হবে না। পুরো যখন তুমি এই 20 ডেজের চ্যালেঞ্জটা নিচ্ছ, তাহলে তোমাকে পুরো 20 ডেজ কিন্তু মোটামুটি ভালোভাবে, আমি বলছি না যে 24 আওয়ার্সই পড়তে হবে, তুমি 2-3 ঘন্টা পড়ো, কিন্তু জেনুইনলি পড়ো যাতে তোমার সিলেবাসটা কভার হয়ে যায়। দেখো প্রথম যে 5 দিন আমি সেশন রেখেছি, প্রথম 5 দিনের সেশনে তুমি কি পড়বে, কম্পিউটার সিস্টেম এবং অর্গানাইজেশন। কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশনের যে পার্টগুলো রয়েছে আমি একটু আগে বললাম, বুলিয়ান অ্যালজেব্রা, তারপর আমাদের বেসিক লজিক গেট আছে, তারপরে আমাদের নাম্বার সিস্টেম আছে, নর্মাল আমাদের জেনারেশন অফ কম্পিউটার আছে, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস, এইগুলো সব থিওরিটিক্যাল পার্ট, তো সেগুলো একটু ভালো করে দেখে নিলে। তারপর সিস্টেম রিলেটেড যেগুলো রয়েছে, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই জাতীয় বা বিভিন্ন যে কোডগুলো ছিল, ডসের যে কোডগুলো ছিল, সেইগুলো তোমরা একটু ভালো করে দেখে নিলে। তো এই পুরো সেশনটা তোমাদের কমপ্লিট করতে সময় লাগবে 5 দিন। আমি 5 দিন ধরেছি, যে সাপোজ তুমি 5 দিনের মধ্যে এই পুরো যে 4টে চ্যাপ্টার রয়েছে, সেই 4টে চ্যাপ্টারকে তুমি ভালোভাবে কনসেপ্ট ওয়াইজ পড়ে নিলে। এবার কিভাবে পড়বে, লং কন্টেন্ট আছে আমাদের SOE 11-12-এ, সেখান থেকে দেখে পড়তে পারো, অথবা তুমি তোমার যে রেফারেন্স বই আছে সেই রেফারেন্স বই দেখে পড়তে পারো, বা যারা তোমরা অফলাইনে টিউশন নাও তাদের তো টিচাররা পড়িয়েই দিয়েছেন, তো সেগুলোই ভালো করে রিভাইজ করো, তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যারা একদমই পড়োনি তারা একদম থরলি পড়ো, যারা মোটামুটি পড়েছো তারা শুধু জিনিসগুলোকে রিভাইজ করো এবং যে পার্টটা বাকি রয়েছে সেই পার্টটাকে আবার একবার কভার করো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ডে 6-এ যতগুলো পার্ট তুমি পড়লে, এই 5 দিন ধরে তুমি যে যে পার্টগুলো পড়লে সেই পার্টগুলোকেই একবার করে তুমি ভালোভাবে রিভাইজ করবে। এবার রিভাইজ করলে কি হবে, জিনিসটা তুমি যেটা পড়েছো সেই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় অলরেডি চলে আসছে। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে ডে 7 থেকে 11 পর্যন্ত, আমি 5 দিন রেখেছি, ডে 7 থেকে 11 পর্যন্ত তোমরা কি করবে, ঠিক যেরকমভাবে আমরা কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশনের পুরো কনসেপ্টগুলো পড়েছিলাম, সেরকমভাবেই তোমরা প্রোগ্রামিং ফান্ডামেন্টালসের পুরো কনসেপ্টগুলো খুব ভালোভাবে বই থেকে হোক বা লং কন্টেন্ট দেখে হোক, যেভাবেই হোক তোমরা মোটামুটিভাবে কমপ্লিট করে নেবে। এরপর যেটা করবে সেটা হচ্ছে এগেন রিভাইজ করবে, একটা দিন রাখবে, সেই দিনে তুমি এই যে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন পড়েছো এবং প্রোগ্রামিং ফান্ডামেন্টালস পড়েছো, এই পার্টগুলোকে পুরোপুরিভাবে রিভাইজ করো, খুব ভালোভাবে ধরে ধরে রিভাইজ করো, যাতে তুমি যখন এরপর 10 দিনের চ্যালেঞ্জে আসবে তখন যখন তুমি কোশ্চেন সলভ করবে তখন সেটা তোমার কাছে আরও বেশি ইজি মনে হবে। তো তারপর দেখো, তারপর 13 থেকে 17 যে দিনটা রেখেছি সেই দিনটায় তুমি কি করবে, সি প্রোগ্রামিং নিয়ে পড়ে নিলে পুরোটা। সি প্রোগ্রামিংয়ের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিলে, যেমন ডেটা টাইপ রয়েছে, তারপরে বিভিন্ন কিওয়ার্ডস রয়েছে, তারপর আমাদের লুপিং ব্রাঞ্চিং যেগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে পড়ে নেওয়ার পরে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে একদিন রাখবে যেখানে তুমি রিভাইজ করবে, যেখানে তুমি যেটা পড়লে সেটা রিভিশন দিয়ে নিলে। এবং লাস্ট যে 2 দিন আমি বলেছিলাম টোটাল 20 ডেজ, অলরেডি আমাদের 18 ডেজ পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে এবং রিভাইজ করতে চলে গেছে, লাস্ট আমাদের 2 দিন বাকি আছে। সেই 2 দিন তোমরা পুরো সিলেবাসটাকে ভালোভাবে, যেখানে যেখানে তোমার মনে হবে, তুমি যেহেতু পড়ছো তুমি তো জানবে যে তোমার কোথায় কোথায় সমস্যা হচ্ছে, তো সেই জায়গাগুলোকে থরলি আরও একবার ডিটেলসে পড়ে নেবে। এই হলো কিন্তু তোমার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমার পুরো সিলেবাস যেই মুহূর্তে কমপ্লিট হয়ে গেল সেই মুহূর্তে তুমি চলে গেলে নেক্সট 10 ডেজে। নেক্সট 10 ডেজে তোমার কি কি করতে হবে সেটা একটু বলি। নেক্সট 10 ডেজে তোমাকে পড়তে হবে, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে মানে বইটা রয়েছে, তোমার যে বই রয়েছে, রেফারেন্স বুক হোক বা যে বইটাই তুমি ফলো করো না কেন, কম্পিউটার সায়েন্সের জন্য অনেকে সন্ময় কুণ্ডু ফলো করে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য তো আমাদের গুহপাল রয়েছেই, তো এই দুটো বইকেই কিন্তু তোমরা ফলো করতে পারো। সেখানে তোমরা প্রথমে চেষ্টা করবে যে চ্যাপ্টার ওয়াইজ যে MCQগুলো আছে সেই MCQগুলো সলভ করার। প্রথম তোমাদের টার্গেট থাকবে যে আমরা চ্যাপ্টার ওয়াইজ যে MCQগুলো পাচ্ছি সেই MCQগুলোকে প্রথমে ধরে ধরে আমরা সলভ করব। যেই মুহূর্তে তোমরা সেটা করে নিলে তারপর তোমরা কি করবে, তারপর তোমরা পড়বে, তারপর তোমরা বিভিন্ন রেফারেন্স বুকের কথা তো আমি আগেই বললাম যে কেউ যদি সন্ময় কুণ্ডু পড়ো তাহলে সন্ময় কুণ্ডুর থেকে তুমি সলভ করবে, কেউ যদি গুহপাল পড়ো তাহলে গুহপাল থেকে সলভ করবে, বা অল্টারনেট করেও তুমি
করতে পারো, যে কোনো চ্যাপ্টার তুমি দেখছো যে গুহপালের বইতে ভালো আছে সেখান থেকে তুমি কমপ্লিট করতে পারো। মোটমাট কথা চ্যাপ্টার ওয়াইজ তোমাকে এমসিকিউ প্রথমে সলভ করে নিতে হবে। সেটার জন্য মোটামুটি তুমি ওই 2-3 দিন রাখতে পারো, কারণ এর বেশি সময় তো আর নেওয়া যাবে না। মোটামুটি 2-3 দিনের মধ্যে তুমি এই জিনিসটা কমপ্লিট করলে, সব যেগুলো তুমি মোটামুটি পারছো সেগুলো তো আর তুমি ধরে ধরে প্র্যাকটিস করবে না। যেই জায়গাগুলো মনে হচ্ছে যে সি প্রোগ্রামের আমাদের আউটপুট রিলেটেড যে কোডগুলো রয়েছে, একটা কোড দিয়ে দিল, সেটা রেসপেক্টে আমাদের আউটপুট বের করতে বলে, সেই ধরনের কোডগুলো একটু প্র্যাকটিস বেশি করতে হবে। আর এমনি যেগুলো আমাদের নর্মাল প্রথম চ্যাপ্টার থেকে আসে সেগুলো তো কনসেপ্টের ওপর বেস করে, ওটা তো এমনি দেখলেই তোমরা বলে দিতে পারবে যে কি রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে? তো সেইভাবে প্র্যাকটিস করলে তারপর তুমি কি করবে, তারপর তুমি রায় অ্যান্ড মার্টিন থেকে এমসিকিউ সলভ করার চেষ্টা করবে। দেখবে অনেক বেশি কনফিডেন্স তোমরা পাচ্ছ যখন তোমরা মানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ পুরো জিনিসটাকে সলভ করে আসছো, তারপর যখন রায় অ্যান্ড মার্টিনে যাচ্ছ তখন দেখবে অনেক কোয়েশ্চেন এমন আছে যেগুলো রিপিটেডলি আসছে এবং সেই কোয়েশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ওই কোয়েশ্চেনগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসার চান্স সব থেকে বেশি হাই, ঠিক আছে? তারপর তোমাদের যেহেতু ক্লাস 11 সেহেতু তোমাদের স্কুল থেকেই কোয়েশ্চেন করা হবে, তো তোমরা চেষ্টা করবে কারোর কাছ থেকে যদি আগের বছরের কোয়েশ্চেনটা জোগাড় করতে পারো তাহলে সেই কোয়েশ্চেনটাও কিন্তু একবার দেখে নেবে। আমি বলছি না যে সেই কোয়েশ্চেন থেকেই কোয়েশ্চেন দেবে, এমনটা হয় না, কিন্তু ওই কোয়েশ্চেনটাও একটু দেখে নেবে যাতে করে তোমরা বুঝতে পারবে যে কোয়েশ্চেনের লেভেলটা কেমন তোমাদের স্কুলে করছে। ওই কোয়েশ্চেনটাও ভালো করে একবার থরলি দেখে নেবে, যদি তোমরা জোগাড় করতে পারো। কারোর থেকে চেনা পরিচিত যদি কেউ থাকে তাহলে তার থেকে তুমি জোগাড় করে নিয়ে ওটা সলভ করো। নেক্সট তোমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে অনলাইন এবং অফলাইন, অনলাইন বা অফলাইন যেটাই তোমার সুবিধা বা তোমাদের সুবিধা সেইভাবে তোমরা মক টেস্টটা দাও, যেভাবেই হোক না কেন। যদি অফলাইনে তোমাদের টিচার মক টেস্ট অ্যারেঞ্জ করে তাহলে অফলাইনে দাও, যদি অফলাইনে অ্যারেঞ্জ করা পসিবল হচ্ছে না দেখছো তাহলে অনলাইনে দাও। আমাদেরই এসওই বাংলার অ্যাপে দেখবে কুরুক্ষেত্র ব্যাচে অলরেডি আমাদের 3টে মক টেস্ট কিন্তু দেওয়া হচ্ছে, তো তোমরা সেখান থেকে স্বল্প মূল্যে সেই মক টেস্টগুলোও কিন্তু দিতে পারো। এই মক টেস্টগুলো দেওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কোন জায়গায় এখন দাঁড়িয়ে আছো, তুমি পরীক্ষায় বসলে তুমি কত মার্কস পেতে পারো সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে শুধু মক টেস্ট দিলেই হবে না, মক টেস্ট দেওয়ার পর তোমাকে কিন্তু সেই মক টেস্টটাকে অ্যানালাইসিস করতে হবে। যতক্ষণ ধরে তুমি মক টেস্টটা দিচ্ছ তারপর অন্তত আধ ঘন্টা হলেও তুমি ওই মক টেস্ট যেটা দিয়েছো সেটার রেজাল্টটাকে অ্যানালাইসিস করো এবং যে জায়গাগুলো ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে আবার রিভাইন করো বা রিভাইজ করো, যেভাবেই হোক যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে মোটমাট কথা ধরে বের করো যে কেন ওই জায়গাটা ভুল হচ্ছে, কি কনসেপ্টে ভুল আছে বা কোথায় পড়লে আমি ওই জায়গাটা রেকটিফাই করতে পারবো, সেটা তুমি ভালোভাবে খুঁজে বের করো। আশা করি আর কোনো রকম কোনো সমস্যা কিন্তু তোমাদের ফেস করতে হবে না। কম্পিউটার সায়েন্সে তোমরা যদি এভাবেই পুরো জিনিসটাকে রিভাইজ করতে পারো তাহলে কিন্তু ইজিলি খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, তো বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ।